বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে 2020 সালে ভর্তি হয়েছে, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। সেই সাথে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। স্বাস্থ্যবিধি মেনে চলে, সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইন ক্লাসে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজকের ক্লাসের বিষয় গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা। আজকের পাঠ পরিকল্পনায় আমি খন্দকার দিল আফরোজা, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, সোনারগাঁ সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। চলো শিক্ষার্থীরা, আমরা নতুন ক্লাসে নতুন বই পেয়ে নতুন আঙ্গিকে সময় নষ্ট না করে বই খাতা নিয়ে টেবিলে বসে যাই। আর দেরি নয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাচ্ছি। আজকের পাঠ থেকে আমরা যা যা শিখব, শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আজকের পাঠ থেকে আমরা শিখব গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো সম্পর্কে ধারণা নিতে পারবে, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য সম্পর্কে ধারণা নিতে পারবে, গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী ধারণাসমূহ সম্পর্কে আলোচনা করতে পারবে, মূল্যবোধ ও মূল্যবোধের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করতে পারবে, লক্ষ্য ও লক্ষ্যের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করতে পারবে, মান ও মানের শ্রেণী বিভাগ সম্পর্কে ধারণা নিতে পারবে, মূল্যবোধ, লক্ষ্য ও মানের আন্তঃসম্পর্কে আলোচনা করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এখন দেখি আমাদের আজকের মূল আলোচ্য বিষয় গৃহ ব্যবস্থাপনা প্রথম অধ্যায়। গৃহ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করার আগে আমাদের কিছু কিছু জিনিস ধারণায় নিয়ে আসতে হবে। তা হচ্ছে, আমরা জানি আদিম মানুষ পৃথিবীতে এসে প্রথমে সে কয়টি বিষয়ের অভাব অনুভব করেছিল। তার মধ্যে একটি হলো আশ্রয়। পরিবারের আশ্রয়স্থান হলো গৃহ। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গৃহে অবস্থান করে। এখানে মানুষ জীবন ধারণের সকল সুযোগ সুবিধা ভোগ করে। বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যে অর্জনের জন্য গৃহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারের সদস্যদের চাহিদা অনুযায়ী সকল জিনিসের যোগান দেওয়াই হলো গৃহ ব্যবস্থাপনা। যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য যেমন ব্যবস্থাপনা অপরিহার্য, তেমনি পরিবার নামক প্রতিষ্ঠানটি চালাতে ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। এখন আমরা আসি গৃহ ব্যবস্থাপনা কি।
গৃহ ব্যবস্থাপনা একটি শারীরিক ও মানসিক প্রক্রিয়া। মার্কিন গৃহস্থ অর্থনীতিবিদ পলিনা নিখেল ও জেন মুরডর্সি গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনযাপনের প্রশাসনিক দিক বলে অভিহিত করেন। তাঁরা বলেন যে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারের পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। আমাদের এখন আসি গৃহ ব্যবস্থাপনার একটি ধারণা কাঠামোর সাহায্যে সংজ্ঞাটা কিভাবে উপলব্ধি করা যায়। আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম কাজে ব্যবস্থাপনা বিষয়টি খুবই জড়িত। একজন মানুষ তার কাঙ্ক্ষিত বা নির্বাচিত লক্ষ্যসমূহ অর্জন করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই ব্যবস্থা গ্রহণের জন্য যে পরিকল্পনা তৈরি, সিদ্ধান্ত গ্রহণ, নিয়ন্ত্রণ, ব্যবস্থা গ্রহণ এবং কাজের ভালো মন্দ যাচাই করে। গৃহকে ভিত্তি করে যে ব্যবস্থাপনা কার্যক্রম সংগঠিত হয় তাকে গৃহ ব্যবস্থাপনা বলে। পরিবারের সদস্যদের উদ্দেশ্য সাধনের জন্য গৃহ যে ব্যবস্থাপনা পদ্ধতি অবলম্বন করে তাই গৃহ। মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক এন.এ. রাইস গৃহ ব্যবস্থাপনার কাঠামোগত সংজ্ঞা একটি ধারণার কাঠামোর সাহায্যে দেখানোর ছকটি তার এই অনুমেয় সংজ্ঞা থেকে আমরা উপলব্ধি করতে পারি। রাইস গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করেন। তিনি বলেন যে পরিবার চাহিদার পরিতৃপ্তির জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সম্পদকে উৎপাদন ও ভোগের কাজে লাগিয়ে পারিবারিক কল্যাণ সাধন করে থাকে। আমরা নিচে ধারণাগত কাঠামোর একটি ছক স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেছি। তা থেকে আমরা বুঝতে পেরেছি স্কেলেটারের মতে বলেছেন গৃহ ব্যবস্থাপনা আচরণধর্মী ও মানব প্রকৃতির একটি ভিত্তি। তার মতে ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের মধ্যেই সম্ভব। সিদ্ধান্ত শুধু মানসিক প্রক্রিয়া নয়, এটি সংগঠনের কিছু কায়িক প্রক্রিয়ার প্রয়োজন। আবার সিদ্ধান্ত বাস্তবায়নে মানসিক এবং শারীরিক কার্যকলাপেরও প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্লাইডের মাধ্যমে ধারণার কাঠামো সংজ্ঞা দেখতে পেয়েছি। এখন আমরা চলে যাচ্ছি গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য কি। গৃহ ব্যবস্থাপনা হচ্ছে একটি জীবনব্যাপী কর্মকেন্দ্রিক বিষয়। গৃহ ব্যবস্থাপনার এই কর্ম শুধু গৃহে সীমাবদ্ধ নয়, গৃহের বাইরেও এর পরিধি বিস্তৃত। বর্তমানে বিশ্বায়নের যুগে পরিবর্তনের প্রভাব খুব সহজেই সমাজ ও পরিবারকে প্রভাবিত করছে। এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে গৃহ ব্যবস্থাপনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। আর বিষয়বস্তুর মধ্যে উদ্দেশ্যগুলো নিহিত আছে। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো হচ্ছে
গৃহ ব্যবস্থাপনার স্তর বা পদ্ধতি সম্পর্কে ধারণা গঠন। আমরা জানি গৃহ ব্যবস্থাপনা বিভিন্ন স্তর বা পর্যায় যথা পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে মানবীয় ও বস্তুবাচক সম্পদ ব্যবহারে সচেতন হওয়া। এছাড়া বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে দক্ষতা অর্জন করা। সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহারে গৃহ ও কর্মস্থল উভয় ক্ষেত্রে অসুবিধা দূর করে সুষ্ঠু পারিবারিক জীবন গঠনে সাহায্য করা। জীবন যাপনের মান। জীবন যাপনের মান উন্নত করার জন্য বিজ্ঞানের আবিষ্কারকে জীবনের প্রয়োগ করা। সমস্যা সম্পর্কে সচেতন বৃদ্ধি। দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার স্বরূপ উদ্ঘাটন ও তার সমাধান সচেষ্ট হওয়া। দায়িত্ব ও কর্তব্য। ভোক্তার দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে সজাগ থাকা। মূল্যবোধের গুরুত্ব। লক্ষ্য স্থির করার ক্ষেত্রে পারিবারিক ও ব্যক্তিগত মূল্যবোধকে গুরুত্ব দেওয়া। সঞ্চয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সঞ্চয়ের প্রকারভেদ জেনে এতে উৎসাহিত হওয়া। অর্থ বিনিয়োগ ও ঋণ গ্রহণে সচেতন হওয়া। পরিবেশ রক্ষা করা। পরিবেশের ভারসাম্য রক্ষা করা। গৃহের ভেতরে ও বাইরে একটি সুষ্ঠু ও বাস উপযোগী পরিবেশ তৈরি করা। তাছাড়াও আরো কিছু কিছু লক্ষ্য আছে, যে লক্ষ্যগুলো আমরা দেখছি। গৃহ পরিকল্পনা ও নির্বাচনে সচেতন হওয়া। আমরা জানি আধুনিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে গৃহ পরিকল্পনা করা। জমি নির্বাচন, বাড়ির নকশা প্রণয়নে সচেতন হওয়া। গৃহ নির্মাণে সচেতনতা তৈরি। গৃহ নির্মাণের বিভিন্ন উপকরণ সম্পর্কে ধারণা অর্জন করে এবং সেগুলো ক্রয় সচেতন হওয়া। তাছাড়াও কর্মজীবী নারীদের সুষ্ঠু জীবনযাপনই হচ্ছে গৃহ ব্যবস্থাপনার আরেকটি উদ্দেশ্য। কর্মজীবী নারীদের গৃহ ও চাকরি উভয় ক্ষেত্রের অসুবিধা দূর করে সুষ্ঠু পারিবারিক জীবনযাপনে সাহায্য করা। গৃহ ব্যবস্থাপনার আমরা সংক্ষেপে মূল উদ্দেশ্যগুলো আলোচনা করেছি। পরবর্তীতে তোমরা ক্লাসের মাধ্যমে বিস্তারিত জানতে পারবে। এখন আমরা আসি গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী ধারণা সমূহগুলো কি। আমরা জানি প্রেরণা হচ্ছে কর্ম সংক্রান্ত মনোবল, যা মানুষকে কোনো কাজে উদ্বুদ্ধ করে। অর্থাৎ যে কোনো কাজের কারণ বা ব্যক্তিগত আচরণে যা প্রভাব সৃষ্টি করে তাকে প্রেরণা বলে। একটি শক্তি যা ব্যক্তিকে কোনো বিশেষ কাজের দিকে টেনে নিয়ে যায়, তাই হচ্ছে প্রেরণা। মানুষকে তার জীবনযাত্রার বিভিন্ন পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে ছোট বড় নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য
কিছু নির্দেশক রয়েছে। সেই নির্দেশকগুলো হচ্ছে মূল্যবোধ, লক্ষ্য ও মান। আমরা গৃহ ব্যবস্থাপনার প্রেরণা সৃষ্টিকারী ধারণাগুলোকে নিম্নে আলোচনা করছি। প্রেরণাগুলো হচ্ছে মূল্যবোধ, লক্ষ্য, মান। এখন আমরা আসি মূল্যবোধের সম্পর্কে ধারণা। মূল্যবোধ কি? মূল্যবোধ হলো প্রচলিত মান যা আচরণকে নিয়মমাফিকভাবে প্রভাবিত করে। আমেরিকার নৃবিজ্ঞানী মতে মনোভাব প্রেরণা সামগ্রী, প্রচলিত রীতি, প্রথা অথবা ব্যক্তি, দল, বিষয় ও ঘটনা সম্পর্কে মূল্যবোধ বলে। মানুষ যা হতে চায়, যা অবশ্য কর্তব্য বলে মনে হয়, যার প্রতি গভীর আগ্রহ, শ্রদ্ধা ও বিশ্বাস আছে এবং যা সম্পাদন করে আনন্দ অনুভব করে, তাই হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধের শ্রেণীবিভাগ। মূল্যবোধের শ্রেণীবিভাগ হচ্ছে আরাম, স্বাস্থ্য, উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা, জ্ঞান, কৌশলী তৃপ্তি, খেলা, শিল্প, ধর্ম। আরাম হচ্ছে জীবন আনন্দময় করে গড়ে তোলার আগ্রহ ও প্রচেষ্টা। স্বাস্থ্য হচ্ছে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার আগ্রহ। আর উচ্চাকাঙ্ক্ষা ব্যক্তিগত জীবনে সফলতা লাভের আশা এবং সামাজিক দায়িত্ব গ্রহণে আগ্রহ ও সাফল্যের সঙ্গে তা পালন করা। ভালোবাসা হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে এবং বাইরের জগতের সকলের সঙ্গে সদ্ভাব ও ভালোবাসার অনুভূতি। জ্ঞান হচ্ছে সত্যকে জানার আগ্রহ ও জীবনের কর্মক্ষেত্রে সত্যের মধ্যে তৃপ্তি লাভ করা। আর কৌশলী তৃপ্তি হচ্ছে কোনো কিছু অর্জনের উপায় ও তার দক্ষতার সাথে সমাধান করা। খেলা। আমরা জানি কথায়, কাজে ও বাস্তবে উৎসাহী ও সৃজনশীল মনোভাব প্রকাশ করাই হচ্ছে খেলা, যা আমাদের স্বাস্থ্যকে সুন্দর ও ভালো রাখে। শিল্প হচ্ছে সব ধরনের অনুভূতি প্রকাশের সৌন্দর্য সৃষ্টি, যেমন চিত্রকর্ম, গান, বাজনা, লেখাপড়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। আর ধর্ম হচ্ছে জীবনযাপনের উদ্দেশ্যে প্রত্যেকটি কাজকর্মকে সঠিক ও সুন্দরভাবে বিশ্লেষণ করা এবং যা থেকে তৃপ্তি পাওয়ার জন্য স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া, যার যার ধর্ম শেষে পালন করা। এখন আমরা আসি লক্ষ্য কি। লক্ষ্য হচ্ছে যে কোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে লক্ষ্য বলে। লক্ষ্য বা উদ্দেশ্য সবসময় মানুষের চেতন মনে অবস্থান করে। মানুষ যা চায় তাই লক্ষ্য। লক্ষ্য বলতে বোঝায় ভবিষ্যতের আকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি। তবে সব আকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা লক্ষ্য নয়। এটি নির্দিষ্ট সময়, মূল্য ও আঙ্গিকে হতে পারে। ছোট বা বড় প্রত্যেকেরই জীবনের লক্ষ্য রয়েছে। পরিবারের কাজের পরিতৃপ্তি পরিসমাপ্তির লক্ষ্যে প্রকাশ পায়। এটি ব্যক্তিত্ব জ্ঞান, দক্ষতা ও কর্ম আচরণকে কেন্দ্র করে গড়ে ওঠে।
মানুষ লক্ষ্যের মাধ্যমে পরিতৃপ্তি পেতে চায়। ইডওয়ারের মতে লক্ষ্য হলো অস্তিত্বের আকাঙ্ক্ষিত অবস্থান। লক্ষ্যের শ্রেণীবিভাগ। নিকেল ও ডর্সি লক্ষ্যকে 3 ভাগে ভাগ করেছেন, যথা দীর্ঘমেয়াদী লক্ষ্য, মধ্যকালীন লক্ষ্য, তাৎক্ষণিক লক্ষ্য। এখন আমরা আসি দীর্ঘমেয়াদী লক্ষ্য কি? দীর্ঘমেয়াদী বা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে স্থায়ী লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। এ লক্ষ্য সময় সাপেক্ষ এবং এটি সব সময় মনের মধ্যে বিরাজমান। যেহেতু এই লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে, সেজন্য এর গুরুত্ব বেশি। যেমন কারো ডাক্তার বা শিক্ষক হওয়ার ইচ্ছা। এখন আমরা আসি মধ্যবর্তীকালীন লক্ষ্য কি? পরিবার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য প্রায়ই স্বল্পমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে। এই লক্ষ্যগুলো দীর্ঘমেয়াদী লক্ষ্যের তুলনায় অধিক স্পষ্ট। তাই এই লক্ষ্য অর্জনের জন্য অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যেমন কারো যদি প্রকৌশলী হওয়ার ইচ্ছে থাকে, তাহলে তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। তাৎক্ষণিক লক্ষ্য। তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে ছোট ছোট লক্ষ্য, যার জন্য খুব বেশি কাজের প্রয়োজন হয় না। অল্প কাজ করলে অনেক সময় লক্ষ্যটি অর্জন করা যায়, অর্থাৎ নির্ধারণের সাথে সাথে এটি অর্জন করা যায়। এটি সবচেয়ে নিকটবর্তী লক্ষ্য। যেমন পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে নিয়মিত স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, বাড়ির কাজ করতে হবে। এখন আমরা দেখি লক্ষ্যকে কিভাবে পরিবর্তন করা যায়। পরিবারের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে লক্ষ্যের পরিবর্তন হয়। আমাদের পারিবারিক জীবনচক্রে বিভিন্ন স্তরে ক্রমে ক্রমে লক্ষ্যের পরিবর্তন সাধিত হয়। পারিবারিক জীবনে লক্ষ্যের পরিবর্তন অনবরত, আবার কখনো ধারাবাহিকভাবে ঘটে। কখনো কখনো কোনো লক্ষ্যকে একেবারে বাদ দেওয়া হয়, আবার কখনো উদ্দেশ্য সাধন কষ্টকর বলে তাকে অযৌক্তিক মনে হয়। পরিবারের সদস্যদের মনোভাব ও আগ্রহ অনেক সময় নতুন লক্ষ্যের সৃষ্টি করে। মৃত্যু, দুর্ঘটনা, অসুস্থতা, বেকারত্ব, চাকরিচ্যুতি মতো দুঃসময়ে হঠাৎ লক্ষ্য পরিবর্তন হতে হয়। এই ঘটনাগুলো পারিবারিক জীবনে অনেক পরিবর্তন আনে। এক্ষেত্রে পারিবারিক সম্পদের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত ও পারিবারিক উদ্দেশ্যগুলোকে পুনরায় বিবেচনা করে দেখা খুবই জরুরি। পরিবারের প্রত্যেকের নিজস্ব কিছু চাহিদা আছে। এই চাহিদা থেকে নিজস্ব পছন্দ তৈরি হয়। যখন সম্মিলিতভাবে সিদ্ধান্তের উপর লক্ষ্য স্থির করা হয়, তখন দ্বন্দ্ব কম হয় এবং লক্ষ্য অর্জনে সহজতর হয়। কতগুলো লক্ষ্য পরিবারে বিরাজমান, আবার এই প্রধান লক্ষ্যগুলোকে কেন্দ্র করে নির্ধারিত হয় অন্যান্য ছোট বড় লক্ষ্য। ঠিক সেইভাবেই পরিবারের কিছু পরিবর্তনের মাধ্যমে আমাদের লক্ষ্যের কিছু কিছু পরিবর্তন ঘটিত হতে দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে যাই, দেখি আমরা তারপর স্লাইডে কি আছে। আছে মান। এখন আমরা দেখি মান কি। লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন এবং মূল্যবান বলে মনে করা হয় তাই হচ্ছে মান। মান যে কোনো বিষয়ের পরিমাণ এবং গুণগত দিক নির্ধারণ করে। মূল্যবোধ ও লক্ষ্য থেকে মানের উৎপত্তি। এটা আমাদের কোনো কিছুতে আগ্রহ ও তৃপ্তির পরিমাণ ও ধরন
নির্ধারিত করে। লক্ষ্য অর্জনের জন্য যা প্রয়োজন ও মূল্যবোধ বলে বিবেচিত হবে তাই মান। অন্য কথায় মান পরিবার এবং ব্যক্তির সামর্থ্যকে নির্দেশ দেয় এবং ক্ষমতার সীমাবদ্ধতা নির্ধারণ করে। মানুষের কাজে তার মান লক্ষ্য করা যায়। তুলনামূলকভাবে মূল্যবোধ ও লক্ষ্যের চেয়ে মান অধিকতর নির্দিষ্ট ও বাস্তব। কুপার বলেন যে আমরা দুভাবে কাজের জন্য মান নির্ধারণ করি, একটি অন্তর্নিহিত এবং অন্যটি বাহ্যিক। প্রথমটি কাজে সর্বাধিক পরিতৃপ্তির জন্য এবং দ্বিতীয়টি কিছু আবদার রাখার জন্য। এখন আমরা আসি মানের শ্রেণী বিভাগের প্রতি। আমরা জানি মানের মূল্যবোধের ভিত্তিতে মানকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রচলিত মান এবং নমনীয় মান। প্রচলিত মান হচ্ছে যে মান নির্দিষ্ট হয় তা সহজেই পরিবর্তন করা যায় না। সামাজিক বিধিনিষেধ ও নিয়ম কানুন থেকে এ মানের সৃষ্টি। এই ধরনের মান ঐতিহ্যগত এবং সমাজ দ্বারা স্বীকৃত। প্রদত্ত সময়ের জন্য এ মান অপরিবর্তনীয়, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এটি পরিবর্তন হয়। সামাজিক ও ধর্মীয় রীতিনীতির আঙ্গিকে প্রচলিত মান গড়ে ওঠে, যেমন গারোরা মাতৃপ্রধান ও চাকমারা পিতৃপ্রধান পরিবারের অন্তর্ভুক্ত। এখন আমরা আসি নমনীয় মান। নমনীয় মান হচ্ছে মানুষকে স্বাধীনভাবে চলা এবং পছন্দ করার সুযোগ দান করা। নমনীয় মান পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষিতে গড়ে ওঠে। জীবনকে চিন্তামুক্ত এবং আরামকে রাখতে নমনীয় মানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পারিবারিক জীবনে নিত্য নতুন পরিবর্তনীয় অবস্থা এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে নমনীয় মানের প্রয়োজন। যেমন একজন ব্যক্তি তার ইচ্ছেমতো পেশা নির্বাচন করতে পারে। দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম ব্যবহারের আঙ্গিকে মানকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন পরিমাণগত মান ও গুণগত মান। এখন পরিমাণগত মান হচ্ছে সাধারণ কোনো কিছুর ঘনত্ব, ওজন, আকার পরিমাণ করার জন্য ব্যবহার করা হয়। এটি পরিমাণের বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন মন, সের, ছটাক, পাউন্ড, ফুট, গ্রাম, চা চামচ ইত্যাদি। আর গুণগত মান হচ্ছে কোনো কাজের বৈশিষ্ট্যকে মনে করা হয় যা ব্যক্তির মূল্যায়ন দ্বারা বিবেচনা করে। সামগ্রী ও কাজের গুণাগুণকে বিভিন্ন সময় বিভিন্ন শব্দে প্রকাশ করা হয়, যেমন ভালো মন্দ, অল্প বেশি, উঁচু নিচু ইত্যাদি গুণগত মান। জীবনের একান্ত প্রয়োজন সম্বন্ধে যে মানসিক ছবি সৃষ্টি হয় তাকে মানসিক বা গুণগত মান বলে। এছাড়াও মানকে আরো দুই ভাগে ভাগ করা যায়, যথা জীবনযাপনের মান এবং জীবনযাত্রার মান। জীবনযাপনের মান হচ্ছে মানুষ যে সকল সামগ্রীর সেবায় ভোগ করছে তাকে জীবনযাপনের মান বলে। পরিবারের সেবা ও সামগ্রিক ভোগের পরিমাণকে পরিমাপ করে জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়, যেমন গৃহস্থালী কাজের পদ্ধতির মান। এখন আমরা আসি জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান হচ্ছে যে সকল সেবা ও সামগ্রী অর্জন করে পরিবার পরিতৃপ্তি পায় তাকে পরিবারের জীবনযাত্রার মান বলে। মানকে আমরা বিভিন্নভাবে আখ্যায়িত করি, যেমন ভালো মান, মন্দ মান, উঁচু মান, নিচু মান ইত্যাদি। জীবনে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন এবং আবশ্যক মান তার একটি চিত্র। এখন আমরা আসি লক্ষ্য
মূল্যবোধ, লক্ষ্য ও মানের মধ্যে আন্তঃসম্পর্ক। আমরা জানি যে মূল্যবোধ, লক্ষ্য ও মান পরস্পর সম্পর্কযুক্ত। মূল্যবোধ, লক্ষ্য ও মান এর নির্দেশকগুলো প্রেরণা ও উদ্রেককারী হিসেবে পরিচিত। মূল্যবোধ থেকেই নির্ধারিত হয় লক্ষ্য ও মান। নানা রকম কার্যকলাপের মাধ্যমে মূল্যবোধ প্রকাশ পায়। যে কোনো কাজের সমাপ্তিকে লক্ষ্য বলে এবং জীবনের প্রয়োজনে পরিপ্রেক্ষিতে সম্পদ ব্যবহারের গুণাগুণ ও পরিমাণের পরিমাণকে মান বলে। শিক্ষার্থীরা, আমরা আসি এখন লক্ষ্য, মান এবং মূল্যবোধের মধ্যে আন্তঃসম্পর্ক কিভাবে গড়ে উঠছে। আমরা জানি লক্ষ্য নির্ধারণ একটি গতিশীল পদ্ধতি। লক্ষ্য মূল্যবোধ সম্পর্ক যুক্ত। প্রত্যেক পরিবার জীবনব্যাপী অনবরত মূল্যবোধকে যাচাই করে এবং এর পরিপ্রেক্ষিতে পরিবারের চাহিদা বা লক্ষ্যকে পরিবর্তন করে। এভাবে পরিবারের কাজের পরিসমাপ্তিতে লক্ষ্য প্রকাশ পায়। মূল্যবোধ থেকে লক্ষ্যের উৎপত্তি। লক্ষ্যের মাধ্যমে মূল্যবোধ বাস্তবায়িত হয়। মূল্যবোধ লক্ষ্য নির্ধারণের মানদণ্ড এবং পরিস্থিতির ও ঘটনার ভাবার্থ লক্ষ্যের মধ্যে দিয়ে প্রকাশ পায়। যে লক্ষ্য অর্জনে মানুষ সন্তুষ্টি লাভ করে তাই মূল্যবোধ রূপে প্রতিষ্ঠিত হয়। লক্ষ্য, মূল্যবোধ ও মানকে ভিত্তি করে গড়ে ওঠে। যখন মান রক্ষা করা পরিবারের জন্য একান্ত কাম্য, তখন লক্ষ্য সে আঙ্গিকে নির্ধারিত হয়। লক্ষ্য মানুষের জীবন দর্শন ও মনোভাবের সাথেও সম্পর্ক যুক্ত। মূল্যবোধ থেকে উৎপন্ন হয় লক্ষ্য সিদ্ধি লাভের জন্য মাধ্যম খোঁজে। এই মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য মান কাজ করে। মানের উপর নির্ভর করে লক্ষ্য বড় হবে না ছোট হবে। লক্ষ্য অর্জনে মানের প্রভাব অনেক। জীবনযাপনের মানের উপর লক্ষ্যের প্রভাব আছে। লক্ষ্যের পরিবর্তনে মানের পরিবর্তন হয়। সুতরাং মূল্যবোধ, লক্ষ্য ও মান পরস্পর সম্পর্ক যুক্ত। লক্ষ্য মূল্যবোধের নির্দেশক। বাড়ি তৈরি করার জন্য সুখ, শান্তি ও নিরাপত্তা মূল্যবোধের এই বহিঃপ্রকাশ। এর সাথে সম্পর্ক রয়েছে পরিবারের মান উন্নয়ন। সুতরাং তিনটি ধারণার মধ্যেই রয়েছে আন্তঃসম্পর্ক। আমরা স্লাইডের মাধ্যমে ছক আকারে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি তিনটি ধারণার পারস্পরিক সম্পর্ক এভাবে ব্যাখ্যা করা যায়। একটি পরিবার সততা ও শিক্ষাকে মূল্যবোধ হিসেবে পোষণ করতে পারে, অর্থাৎ তারা সততা ও শিক্ষার বিশ্বাসী। কিন্তু তারা অনেক সময় এই দুটিকে গুরুত্বপূর্ণ মূল্যবোধ হিসেবে চিহ্নিত নাও করতে পারে, কিন্তু তাদের জীবনযাত্রার প্রণালী ও কার্যকলাপে তা প্রকাশ পাবে। এমনকি সন্তানেরও তাদের কার্যকলাপ অনুসরণ করবে। পরিবারটি শিক্ষার গুরুত্ব মূল্যায়ন করে ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করবে। পরিবারের বাবা, মা ও সন্তানেরা শিক্ষা অর্জনকে কিভাবে গুরুত্ব দেয় এর উপর নির্ভর করে তাদের শিক্ষার মান, যা একই সঙ্গে তাদের লেখাপড়ার ধরনকে প্রভাবিত করে। তারা উচ্চশিক্ষার জন্য পরীক্ষার ভালো ফলাফল করতে চেষ্টা করে। এর জন্য তারা নিয়মিত পড়ালেখা করবে, ভালো বই পড়বে, ভালো শিক্ষকের কাছে পড়বে, অর্থাৎ তাদের যা কিছু উপায় আছে তার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মান নির্ধারণ করবে। এভাবে পারিবারিক মূল্যবোধ শিক্ষা সন্তানের লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত করে। এই লক্ষ্য কিভাবে অর্জন করা যাবে তার জন্য লক্ষ্যই সম্পদের ব্যবহারে মান, ভালো বই পড়া, নিয়মিত লেখাপড়া করা নির্ধারণ করবে। অর্থাৎ মূল্যবোধ লক্ষ্য স্থির ও তা অর্জনের জন্য মান নির্ধারণের প্রধান নির্দেশকের ভূমিকা পালন করবে।
শিক্ষার্থীরা আমরা মূল্যবোধ, লক্ষ্য এবং মানের উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি মূল্যবোধ, লক্ষ্য ও মানের কিভাবে আন্তঃসম্পর্ক আমাদের দৈনন্দিন জীবনে এবং প্রাত্যহিক জীবনে কাজ করবে। আশা করি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি শুনেছ এবং সেই মাফিক পড়ালেখায় ব্যস্ত থাকো, তাহলেই তোমরা ভালো রেজাল্ট প্রত্যাশা করতে পারবে। কারণ সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, আমরা জানি সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই সময়কে প্রতিদিনের সময় প্রতিদিনেই ব্যবহার করে নিতে হবে, তাহলে আমাদের দ্বারা সম্ভব একটি সুন্দর এবং ভালো রেজাল্ট দেওয়া এবং কলেজকে ভালো রেজাল্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।